জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির যে ২৬ তারিখে পরীক্ষাটা হয়েছে তার ফার্স্ট শিফটের কিছু সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে? তোমরা যারা যারা পরীক্ষাটা দিয়ে নিছো তারা তোমরা কোশ্চেনগুলো মিলিয়ে নাও যে কতটা তোমাদের ঠিক হলো, কতটা ভুল হলো। আর যারা যারা পরীক্ষাটা দেবে নেক্সট শিফটে তাদেরকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, কেমন? দেখবো তোমাদের অনেক প্রশ্ন, আমি তোমাকে শুরু থেকে বলে আসছি যে প্রচুর প্রশ্ন রিপিট হচ্ছে তোমার। তো তুমি এই কোশ্চেন থেকে যদি তুমি কিছু প্রশ্ন রিপিট পেয়েও যাও তো তোমার অসুবিধা কোথায়, তাই না? তো চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন যেটা ছিল, দেখো বলছে কি ক্ষমতা এবং শক্তির, বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক ইউনিট কি? দেখো, ওয়াট আর জুল তো হবে না। জুল কি তোমার বিদ্যুৎ শক্তির এনার্জি? এটা তো কার্যের একক, এটা বাদ হয়ে গেল। দেখো, কিলোওয়াট, ক্যালোরি, ক্যালোরি তোমার কি মানে এটার মধ্যে কোনো এক কিছুর একক হতে পারে না? এটা তো তাপমাত্রার একক, না? নিউটন আর আর কি, এটা হচ্ছে তোমার বলের একক। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে তোমার? অশ্ব শক্তি এবং কিলোওয়াট। তোমরা এইভাবে অপশন ছেড়ে 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 অ্যান্সার করে দিতে পারতে আজকে। এমন এমন চলো তোমাকে সামনে কিছু কোশ্চেন দেখাচ্ছি। মানে প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাকে বলছি ক্লাসের কোশ্চেন মনেই, মানে যেটা আমি তোমাকে বলি না, মনেই হবে না যে আমি নতুন কোনো প্রশ্ন করছি। সেম কোশ্চেন রিপিট করে যাচ্ছে, সেম জিনিস আমি তোমাদেরকে প্রতিদিন প্রতিদিন বলছি, তাই না? আচ্ছা চলো, তোমাকে নেক্সট শিফটের জন্য কিছু কিছু জিনিস বলো। যেমন ধরো বাণিজ্যিক ইউনিট তোমাকে চলে এসেছে, যদি নেক্সট শিফটে আসে তখন কি বলবা? দেখো, এনার্জির কমার্শিয়াল যেটা হলো বিদ্যুৎ শক্তি, এটাকে আমি এনার্জির কমার্শিয়াল ইউনিট বলছি। এটা কিসে মাপা হয়? কিলো ওয়াট আওয়ার। ঠিক আছে? কিলোওয়াট আওয়ারে মাপা হয়। 1 কিলোওয়াট আওয়ারের মান কত হয়? 3.6 ইন্টু 10⁻6 জুল। ঠিক আছে? কিন্তু দেখো, জুল হচ্ছে কি একটা ছোট ইউনিট। এটা তুমি কোথায় বলবো, খুব ছোট একদম। এসআই ইউনিট কি হয়? একদম মানে কি বলবো, সব থেকে ক্ষুদ্রতম যে ভাগ তাকে বলা হয়। আর এখানে তো বড় বড় ইউনিটের কথা বলেছে না, তখন তুমি কিলোওয়াট আওয়ার লাগাবা। আচ্ছা, যদি ক্ষমতার বলি, ক্ষমতার এসআই একক কি? ওয়াট। কিন্তু এখানে কি বাণিজ্যিক ইউনিটে বলেছে, মানে কমার্শিয়াল ইউজের জন্য বলেছে। সেখানে পাওয়ারের ব্যবহারিক মাত্রা কি হবে? কিছু কিছু ব্যবহারিক মাত্রা তোমরা মনে রাখো, হয়তো তোমাদের যদি পরীক্ষাতে পরবর্তীতে দিয়ে দেয়। পাওয়ারের ব্যবহারিক মাত্রা, ঠিক আছে? ধরো কোনো ফ্যাক্টরির কথা বললো, মোটর গাড়ি বা ইঞ্জিনের কথা বললো, জেনারেটরের কথা বললো, সেই ক্ষেত্রে তোমার কি হবে? হর্স পাওয়ার। কেমন? যদি জিজ্ঞাসা করে 1 হর্স পাওয়ারের মান কত, তোমরা বলে দিবা 746 ওয়াট। আচ্ছা, অনেক সময় প্রশ্ন জিজ্ঞেস করে যে অধিক ক্ষমতাযুক্ত ট্রান্সফরমার যদি হয়, অধিক ক্ষমতাযুক্ত ট্রান্সফরমারের পাওয়ার কত? বা অধিক ক্ষমতাযুক্ত কোনো কিছু, কোনো মানে মেটেরিয়ালের নাম বললো, তখন তোমাকে পাওয়ার মনে রাখবা কিলোওয়াটে মাপা হয়। ঠিক আছে? কিলোওয়াট। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞেস করে যে 1 মেট্রিক হর্স পাওয়ার, এটার মান কত? যেমন এটা কত? 746 ওয়াট। এটার তোমরা মনে রাখবা 735.5। ঠিক আছে? ওয়াট। আচ্ছা, যদি জিজ্ঞেস করে 1 কিলোওয়াট, এই যে ধরো তোমাকে দিয়ে দিল যে 1 কিলো ওয়াট আওয়ার, ঠিক আছে, এটা সমান সমান কত হর্স পাওয়ার? কি বলবা? 1.34 হর্স পাওয়ার। ঠিক আছে? এগুলো তোমরা মনে রাখবা। আর তো তোমার ক্যালোরি তো বলেই দিলাম যে এটা কি তাপমাত্রার একক। তারপর এ দেখো, কিলোওয়াট যেটা আছে না, দেখো কিলোওয়াটও দিয়েছে। কিলোওয়াট কিসের বললাম বলো তো? এটা হচ্ছে তোমার অধিক ক্ষমতাযুক্ত যখন কোনো কিছুকে ব্যবহার করা হবে তখন কিলোওয়াট দিবে। আর্গ কি বলেছিলাম? এটা হচ্ছে বলের সিজিএস মাত্রা। 1 নিউটন সমান সমান কত? 10⁻7 আর্গ। আর যদি 1 আর্গের কথা বলে তাহলে কত হবে? 10⁻⁻7 জুল। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমার পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, যখন কোনো বস্তুর উপর আনব্যালেন্স ফোর্স কাজ করে তখন বস্তুর নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের পরিবর্তন হয়? দেখো, ফোর্স দুই রকমের হয়। ঠিক আছে? একটা হয় তোমার ব্যালেন্স ফোর্স, ব্যালেন্স, আর একটা হচ্ছে তোমার আনব্যালেন্স। ঠিক আছে? আনব্যালেন্সড। দেখো, ব্যালেন্স ফোর্সে কি হয়? এটা একটা ধরো পদার্থ আছে বা কোনো কিছু একটা বস্তু আছে ধরো, ঠিক আছে, যখন বল এক সমান হবে, ঠিক আছে, বল যখন এক সমান হবে আর বিপরীত দিকে হবে, মানে ধরো এখানেও 10 নিউটন বল আছে আর এখানেও ধরো 10 নিউটন বল আছে, ঠিক আছে, তখন যখন যেটা হবে, দুই দিকে যখন সমান বল হবে কিন্তু বল কি হবে? বিপরীত দিকে হবে, সেটাকে আমরা বলবো ব্যালেন্স ফোর্স। এখানে দেখো, তুমি যে দুই দিকে সমানভাবে একটা কোনো কিছুকে টানো, সেটা তো কোনো মুভমেন্ট হবে না, না? মুভমেন্ট না হলে সেটা কি হবে? কোনো গতি এর মধ্যে থাকবে না। তার মানে কি ব্যালেন্স ফোর্স তোমার গতির নির্মাণ করে না। কিন্তু যদি ব্যালেন্স ফোর্স বেশি হয়ে যায় তাহলে কি হবে? তাহলে এইটা মাঝখান থেকে ভেঙে যেতে পারে, তাই না? দড়ি ছিঁড়ে যেতে পারে, কিছু একটা ঘটনা ঘটতে পারে। মানে ব্যালেন্স ফোর্সে কি হয়? অবস্থার তোমার পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন। কেমন? আর তোমরা মনে রাখবা আনব্যালেন্স ফোর্স কি হয়? আনব্যালেন্স ফোর্সও ধরো সেম হয়, বুঝলো তো? এটা একটা বস্তু থাকবে, দুই সাইড দিয়ে বিপরীত দিকে বল দেওয়া হবে, মানে এদিক থেকে এটা টানবে, এদিক থেকে এটা টানবে। এবার কি হবে? এখানে বলের যে পরিমাণটা সেটা সমান হবে না। ধরো এখানে 10 নিউটন আছে, তো এখানে ধরো 80 নিউটন হবে। মানে ধরো এখান দিয়ে সালমান খান টানছে, এদিক থেকে কাঞ্চন মল্লিক টানছে, তো কে জিতবে? সালমান খান জিতবে। এটাকে আনব্যালেন্স ফোর্স বলে। আর এটাতে কি হবে? যখন সালমান খান টানবে তখন কাঞ্চন মল্লিক কি হবে? এদিকে সাটসাটিয়ে চলে আসবে। তার মানে কি এখানে একটা মুভমেন্ট হলো। তো মুভমেন্ট হওয়ার মানে কি? আনব্যালেন্স ফোর্সে তোমার গতির নির্মাণ হলো। এবার তুমি প্রশ্নে আসো। বলছে যখন কোনো বস্তুর উপর আনব্যালেন্স ফোর্স কাজ করে বস্তুর নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের পরিবর্তন? ভর পরিবর্তন হয় না, ভর কোথাও পরিবর্তন হয় না। তুমি মাটির তলে ঢুকে যাও তাও তোমার ভর যা থাকবে, আকাশে চলে যাও তাও তোমার ভর থাকবে। বেগ একটা হতে পারে, ঘনত্ব তো হতেই পারে না, সময় তো হতেই পারে না। ঘনত্ব কি হয়? দ্রব্যমান মানে মাস বাই ভলিউম। ঠিক আছে? এটা মনে রাখবা। তো সঠিক অ্যান্সার কি হবে? দেখো, গতি তো আর এখানে গতি অপশন নাই, তুমি বেগ মারতেই পারো। তো যারা যারা বেগ মেরে এসছো একদম ঠিক আছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি,
কোন কোষের অর্গানাল প্রোটিন এবং লিপিড গ্রহণ করে, পরিবর্তন করে, বাছাই করে এবং ভেসিকেলে প্যাক করে? এই প্রশ্নটা দেখো তোমাদের কতবার আমি করিয়েছি। কি হবে? গলগি বডি। পদার্থে আমি তোমাকে কি বলেছিলাম? পদার্থের পরিবহন করে, ঠিক আছে, কে? গলগি বডি। এখানে সেম জিনিসই তোমাকে এত যে ভাষা বলে দিয়েছে না, এত ভাষার মানে এই যে পরিবহনই করছে, প্রোটিন নিচ্ছে, লিপিড গ্রহণ করছে, মানে কি পরিবহন, একটা জায়গা থেকে একটা জায়গাতে পৌঁছানোর এটা কাজ করছে, এটাকে এখানে বলেছে। ধরো তোমরা এই কোশ্চেনটা ধরো তোমরা এখানে বুঝতে পারছো না যে কি অ্যান্সার হতে পারে, তোমরা অপশন ছেটে বার করে দিতে পারবে। দেখো লাইসোসোমের কাজ কি হয়? আত্মহত্যার থলি বলে একে, আত্মহত্যার থলি বলা হয়, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস অফ সেল, পাওয়ার হাউস অফ সেল। কত এনার্জি তৈরি করে? 38 এটিপি নির্মাণ করে, 38 এটিপি। রাইবোজোমের কাজ কি হয়? এই প্রোটিন সংশ্লেষণ করে, মানে প্রোটিনের নির্মাণ করে, এই জন্য একে কি বলে? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। প্রোটিন নির্মাণ, দুই রকমের প্রোটিন এরা মনে রাখবা যে নির্মাণ করে, একটা 70S, একটা হচ্ছে 80S, ঠিক আছে। এস হচ্ছে এখানে কি? সেডিমেন্টেশন কফিসিয়েন্ট, এটা একটা বৈজ্ঞানিক ভাষা, এটা বাদ দাও। এই 70S কার জন্য হয়? এটা হচ্ছে প্রোক্যারিওটিক জীবের জন্য, ঠিক আছে। আর 80S কাদের জন্য হয়? আমাদের জন্য, মানে ইউক্যারিওটিক কোষের জন্য। কেমন? তো এখানে তোমার সঠিক অ্যান্সার কি হতো? গলগি বডি। যারা যারা করেছো একদম সঠিক আছে, বুঝলো তো। এরকম তোমার অপশন ছেটেও তোমরা বার করে দিতে পারে। এমন না যে ধরো আমি তোমাকে বাকি তিনটার সম্বন্ধে বলেছি, এটার সম্বন্ধে বলিনি, এই কোশ্চেনটাতে বলছো, এই কোশ্চেনটার সম্বন্ধে বলিনি আমি আমাকে। তো তুমি তো বাকি এই যে জিনিসগুলো তো ছেড়ে ছেড়ে বের করে দিতে পারবে না যে এই তিনটার এটা কাজ, তার মানে কি এই তিনটা এটা হতে পারে না, হবে কি? গলগি বডি, তাই না? আর যারা যারা জানো তারা তো একদম বাল্লে বাল্লে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলেছে, নিচের কোনটি সমজাতীয় মিশ্রণের উদাহরণ? সমজাতীয় মিশ্রণ আমি তোমাকে রোজ বলছি, কি হয়? একটা সমজাতীয় হয় আর একটা হয় কি? ভিন্ন জাতীয়। সমজাতীয়কে হিন্দিতে, মানে হিন্দি বলছি, ইংরেজিতে কি বলে? হোমোজেনাস বলা হয়। ভিন্ন ধর্মীকে হেটেরোজেনাস বলা হয়। সমজাতীয়তে কি হয়? এটা তুমি খালি চোখে, মানে চোখে দেখা যায় না, ঠিক আছে। তুমি ধরো কোনো একটা কি বলবো পদার্থকে একটা জিনিসে মেশাচ্ছ, মেশানোর পর কি হবে? সেই পদার্থটা, ওর মধ্যে কি কি পদার্থ মিশে আছে সেটা তুমি কি করবে? চোখে দেখতে পাবে না। কিন্তু ভিন্ন ধর্মীতে কি হয়? তুমি যে পদার্থগুলো, যে মেটেরিয়ালগুলো মিশাচ্ছ, মিশ্রণ তৈরি করছো, সেটা কি চোখে দেখা যাবে, তাই তো। যেমন এর উদাহরণ যদি আমি বলি, ধরো কি বলবো? চিনি আর জল, চিনি প্লাস জল। তারপর কি বলবো? লবণ আর জল, লবণ প্লাস জল। তারপর আমরা বলতে পারি রান্না করা ডাল, রান্না করা, রান্না করা ডাল, ঠিক আছে, এগুলো বলতে পারি। তারপর আমরা বলতে পারি জল প্লাস মদ, এটাও আমরা বলতে পারি। কিন্তু ভিন্ন ধর্মীতে কি হয়? এটা চোখে দেখা যায় না, ঠিক আছে। এর মধ্যে কি হয়? ধরো যেসব মেটেরিয়াল মিশিয়ে মিশ্রণ তৈরি করা হচ্ছে, সেই প্রত্যেকটা মেটেরিয়ালের গুণধর্ম বজায় থাকে, ঠিক আছে। কিন্তু ভিন্ন ধর্মীতে কি হয়? সেই যে মেটেরিয়াল মেশানো হচ্ছে সের গুণধর্ম বজায় থাকে না। আর কি হয়? যেমন ভিন্ন ধর্মী যদি আমি মানে উদাহরণ দিই, তাহলে কি বলবো? চিনি প্লাস বালু, চিনি প্লাস বালু, ঠিক আছে। আর আমরা কি বলবো? চিনি লবণ ধরে নাও, চিনি প্লাস লবণ ধরে নাও, ঠিক আছে। এগুলোকে আমরা কি বলবো? ভিন্ন ধর্মী। এবার চলে আসো প্রশ্ন, বলছে কোনটা সমজাতীয় মিশ্রণের উদাহরণ? তেল ও জলের মিশ্রণ, যদি তেল আর জলকে মিশাও চোখে দেখতে পাবে, তার মানে এটা হবে না। বালি এবং লোহার গুদাম, দুটোকে যদি একসাথে করো দেখতে পাবে, হবে না। জল এবং চক পাউডার, এটাকেও হবে না। কিন্তু বায়ু হবে। বায়ু কি হয়? বিভিন্ন গ্যাসের মিশ্রণ। যদি বায়ু তোমাকে জিজ্ঞাসা করে যে বায়ু কি, এটা তোমরা মনে রাখবা, গ্যাসের মিশ্রণ, গ্যাসের মিশ্রণ। কেমন? এই জিনিসটা তোমরা মনে রাখবে। সঠিক অ্যান্সার হচ্ছে তোমার কি? বায়ু। যারা যারা বায়ু করেছো একদম ঠিক আছে। এগুলো তো সোজা সোজা প্রশ্ন, সবাই তোমরা করতে পারবা, একদম চাপ নিবা না, আরামে পরীক্ষা দাও। দেখো কি বলছে, নিচের কোনটি উদ্ভিদ বংশবিস্তারের সুবিধা নয়? কেমন? দেখো উদ্ভিদ বংশবিস্তার না, এটাও একটা অযৌন প্রজননের একটা অঙ্গ, ঠিক আছে। অযৌন প্রজনন, এটা যে অযৌন প্রজননটা যেটা হয় তাকে বলা হয় কি? ভেজিটেটিভ প্রোপাগেশন। কি বলা হয়? ভেজিটেটিভ, ভেজিটেটিভ প্রোপাগেশন বা রিপ্রোডাকশন, তোমরা মনে রাখো, ঠিক আছে। এটাতে কি হয় বলতো? যখন কোনো উদ্ভিদের, তুমি বা কোনো গাছের ধরো একটা ডাল কেটে একটা টবের মধ্যে পুঁতে দিলা, ঠিক আছে, দেখবা সেই ডালটা থেকেও গাছ তৈরি হয়ে যায়, তাই না? নতুন গাছের তৈরি হয়। এটাকেই বলে বংশবিস্তারের, মানে এটাকেই বলে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ঠিক আছে, মানে উদ্ভিদের প্রজনন। এবার এইটাতে কি হয়? যে তোমার যে জেনেটিক গুণ আছে পুরো, এই ধরো একটা গাছ, তুমি ধরো একটা জবা গাছে লাগালো, জবা গাছের ডাল কেটে পুঁতে দিলা, ঠিক আছে। তো এর মধ্যে যে টোটাল যে জেনেটিক গুণ আছে, সেই জেনেটিক গুণটাও কি সেম এর মধ্যে থাকবে, ঠিক আছে। আর কি অনেকগুলো জেনেটিক ভেরিয়েশন দেখা যাবে। কিন্তু এর একটা মানে মুশকিলও আছে। ধরো এটা, এই গাছটাতে ধরো একটা জবা গাছ আছে, ওই জবা গাছটার মধ্যে কোনো রোগ আছে, তুমি সেই ডালটা কেটে নতুন একটা গাছ লাগিয়ে দিলা, তো সেই সেম রোগ কিন্তু এর মধ্যেও চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে এর একটা অসুবিধা। এর যদি তুমি এক্সাম্পল নিতে চাও, যেমন তুমি ধরো গোলাপ গাছের তুমি ডাল কেটে লাগিয়ে দিবা, গোলাপ গাছের দেখবো তোমার নতুন গাছ বেরিয়ে যাবে। জবা গাছের বললাম, জবা গাছের লাগাবা, দেখবো নতুন গাছ বেরিয়ে যাবে। আলু যে হয় না, আলু তুমি যদি কেটে লাগিয়ে দাও, তাহলে কি হবে? আলু ওখান থেকে নতুন আলুর গাছ তৈরি হয়ে যাবে। তুমি যদি আখ, যাকে সুগার ক্যান বলি আমরা, আখকে যদি কেটে যদি পুঁতে দাও কিনা, ওই দেখবা আখের বাইরে না অনেক সময় শিকড় শিকড় একটু ভাব থাকে না, ওই টুকুটা কেটে তুমি পুঁতে দিবা, দেখবা ওখান থেকেও নতুন আখ গাছের তৈরি হয়ে যাবে। এটাকে কি বলে? ভেজিটেটিভ রিপ্রোডাকশন। এবার দেখো প্রশ্ন তোমায় কি বলেছে, বলছে কোনটি উদ্ভিদ বংশবিস্তারের সুবিধা নয়? বলছে গাছপালা আগে ফুল ও ফল ধরতে শুরু করে। ধরো তুমি একটা গাছটা, যে জবা গাছটা লাগালা, সেই গাছের মধ্যে কি ফুল ফল ধরবে না? নিশ্চয়ই ধরবে। তার মানে কি এটা তোমার সঠিক অ্যান্সার। যেমন তোমাকে বললাম কি, গোলাপ হবে, আলু হবে, আখ হবে, তার মানে এটা তোমার কি? এটা সুবিধা একটা। বলছে বীজবিহীন গাছ যেমন কলা আঙুর জন্মানো সম্ভব? অবশ্যই সম্ভব।
তাই না? কলা গাছ কি হয়, একটা গাছ তুমি একটা গাছ হলো দিয়ে ওই গাছ আর জন্ম নেয় না, কেটে দিতে হয়, তারপরে কি আবার নতুন গাছ জন্মায়, সেই ওখান থেকেই জন্মায় কিন্তু নতুন প্রায়। তার মানে কি এটাও একটা সুবিধা। বলছে নিষেক এবং পরাগায়নের প্রয়োজন হয়। হ্যাঁ দেখো, ভেজিটেটিভ যে রিপ্রোডাকশন এর মধ্যে তুমি কোথাও দেখলা যে তোমার করতে হচ্ছে, মানে নিষেক বা ফার্টিলাইজ বা পরাগায়ন হচ্ছে, এখানে কি হচ্ছে, ডাল কেটে তুমি লাগিয়ে দিচ্ছ, তার মানে কি এটার প্রয়োজন নেই। এরপরে কি বলছে, এর ফলে উদ্ভিদের উচ্চ জিনগত বৈচিত্র্য দেখা দেয়। অবশ্যই দেখো কি বললাম যে এখানে জেনেটিক ভেরিয়েশন প্রচুর চলে আসে, তার মানে কি এটাও তোমার সুবিধা, কিন্তু এটা তোমার সুবিধা নেই। ঠিক আছে, নিষেক এবং পরাগায়নের প্রয়োজন নেই, এটা একটা হচ্ছে সঠিক অ্যান্সার। যারা যারা এটা করে এসছো একদম ঠিক আছে, কেমন? কারণ এটাকে পরাগায়ন প্রয়োজন নেই তো, কারণ এখানে ডাল কেটে লাগিয়ে দিলেই হয়ে যাচ্ছে, পরাগায়নের আবার কিসের প্রয়োজন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, 2025 সালের এপ্রিল মাসে ভারতে প্রথমবারের মতো বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলন আঞ্চলিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো, বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলন এটা অনুষ্ঠিত হয়েছিল 25 থেকে 27 এপ্রিল। ঠিক আছে, এপ্রিল। কোথায় হয়েছিল? এটাকে নিউ দিল্লিতে হয়েছিল, নিউ দিল্লি। আচ্ছা, যদি বলে এটা কে এর হোস্ট করেছিল, তোমরা মনে রাখবা নিমস ইউনিভার্সিটি। ঠিক আছে, নিমস ইউনিভার্সিটি এর হচ্ছে হোস্ট করেছিল, আর এর সাথে দুজন কে সাথ দিয়েছিল, একটা মনে রাখবা মণিপাল একাডেমিক অফ হায়ার এডুকেশন, আর একটা করেছিল কে, অশোক ইউনিভার্সিটি। ঠিক আছে, অশোক ইউনিভার্সিটি, এই দুজন মিলে হচ্ছে এটার হোস্টিং করেছিল, কেমন? আচ্ছা, এটা যদি থিম জিজ্ঞেস করে যে সবার মূল থিম কি ছিল, মনে রাখবা স্বাস্থ্য সমতা নিশ্চিত করার জন্য অ্যাক্সেস স্কেলিং, কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। তো সঠিক অ্যান্সার কি ছিল তোমার? নয়াদিল্লি। যারা যারা করে এসছো একদম ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, 2025 সালের মে মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক আনুষ্ঠানিকভাবে নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের নামকরণ করে কি রাখে? তো এটা রাখে স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংক। ঠিক আছে, কবে? ফিনটেক কোম্পানি স্লাইসের সাথে একীভূত হওয়ার পর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 2025 সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড মানে NESFB কে এর নাম পরিবর্তন করে কি রাখে? স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড, কেমন? এটা তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, যদি ডিম্বাণু যদি ডিম্বাণু নিষিক্ত না হয় তাহলে এটি কতক্ষণ জীবিত থাকে? মনে করো এই ক্লাসটা আমি তোমাকে করেছিলাম, ঠিক আছে, তখন একটা অন্য প্রশ্ন জিজ্ঞেস করেছিল যেখানে এক্সট্রা ফ্যাক্ট আমি তোমাকে বলে দিয়েছিলাম, যেটা 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত এটা মানে জীবিত থাকে। দেখো ব্যাপারটা কি হয়, একটু তোমরা এই জিনিসটা জেনে নাও, কারণ কি বলতো, বেসিক থেকে তোমাদের মানে যাদের একটু ডেপথ কিছু মানে নলেজ নাই না, তাদের করতে অনেক অসুবিধা হচ্ছে। আমার আজকে একটা স্টুডেন্ট, না অনেক কটা স্টুডেন্ট আমাকে SMS করেছিল, তার মধ্যে কিছুজন বললো আমার এক্সাম ভালো হয়েছে, কিছুজন বললো একজন স্টুডেন্টের জন্য খারাপ লাগছে। ওই ছেলেটা বললো কি যে স্যার জানেন আমার টাইম ম্যানেজ আমি করতে পারিনি, ওই জন্য আমার কোশ্চেন ছুটে গেছে। আমি তোমাকে দেখো বারবার এই কথাটা বলি যে তোমরা কোশ্চেন সহজ সহজ আসছে, এমন না যে খুব কঠিন কোশ্চেন আসছে, খুব টাফ কোশ্চেন আসছে। কোশ্চেন সহজ আসছে ভাই, কিন্তু তোমাকে একটু ক্যালকুলেটিভ দিয়ে দিচ্ছে, তুমি যদি টাইম ম্যানেজ করতে না পারো মানে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, টাইম ম্যানেজ তোমার করতেই হবে। আর দেখো আমাকে ছেলেটা যেটা বললো না, আমার ওর শুনে যেটা মনে হলো যে ও হচ্ছে রিজনিং এ বেশি টাইম দিয়ে দিয়েছে। ঠিক আছে, রিজনিং করতে সলভ করতে সময় বেশি দিয়ে দিয়েছে, একটু ম্যাথ ক্যালকুলেটিভ এসেছিল সেখানে হয়তো একটু সময় এসছে, আর ম্যাথ কি সোজা সোজা কোশ্চেন আসছে। ঠিক আছে, কিন্তু অপশন এমন ভাবে দিচ্ছে না তোমার মাথা খারাপ হয়ে যাবে, তোমার অপশন বেরিয়ে যাওয়ার পর তুমি দেখো অপশন ওটা নাই। কিন্তু কি করছে কি, ওখানে ধরো একটা আমি সাপোজ ধরো বলছি 2:4 আমাকে তোমার অ্যান্সার বেরিয়েছে। ঠিক আছে, কিন্তু এটা তোমাকে অপশনে দিবে না, তোমাকে এর মাল্টিপ্লিকেশন দিয়ে দিচ্ছে বা এর ভাগ করে যেটা আছে সেটা দিয়ে দিচ্ছে, এরকম অপশন দিচ্ছে। ঠিক আছে, শুধু তোমাকে এর মধ্যে বেঁধে রাখে নাই। ওই জন্য কোশ্চেন তো সোজা আসছে, একটু ভাই তোমাকে একটু বুদ্ধি খাটাতে হবে, একটু টাইমটা ম্যানেজ করে নিও। টাইম ম্যানেজ করতে না পারলে কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবা, কেমন? তো চলো এই টপিকটা সম্বন্ধে আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো কি হয়, মেয়েদের তো মাসিক হয় তাই না? এবার দেখো আমি তোমাকে একটা মাসিক চক্র শেষ হয়ে যাওয়ার পর পরবর্তী মাসিক যে মাস চলে সেই মাসে কি কি ঘটনা হয় সেটা আমি তোমাকে বলছি। ধরো প্রথম একটা মাসে মাসিক শেষ হয়ে গেল, ঠিক আছে, এবার মাসিক শেষ হয়ে যাওয়ার পর তো আবার পরবর্তী যে মাস আছে সেখানে তো আবার শুরু হয়, তাই না? দেখো এটাকে না অনেকে ঋতুস্রাব বলে, কি বলে ওটাকে, মানে সায়েন্সের ভাষায় এটাকে ঋতুস্রাব বলে, মেনসুরেশন বলে। আমি তোমাকে একদম আমাদের লোকাল ভাষায় তোমাকে বলছি, ঠিক আছে, তো তোমাদের বুঝতেও সুবিধা হবে। দেখো কি হয়, মাসিক চক্র শেষ হয়ে গেল, এবার নতুন মাসিক চক্র যখন শুরু হচ্ছে তখন কি হয়, যে ডিম্বাণু থেকে ডিমের নির্মাণ হয়। ঠিক আছে, এই ডিমের নির্মাণ হওয়ার পর হতে 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 10-12 দিন, 10 থেকে 14 দিন যায়। ঠিক আছে, 10 থেকে 14 দিন যখন চলে যায় তখন কি হয়, এই ডিম্বাণুটা একদম পরিপক্ক হয়ে যায়। ঠিক আছে, মানে ফার্টিলাইজারের জন্য একদম রেডি হয়ে যায়। তো সেই পরিপক্ক ডিম্বাণু কি করে, তখন সেখান থেকে ফলোপিয়ন টিউবে চলে আসে। ঠিক আছে, ফলোপিয়ন টিউবে চলে আসে এই ডিম্বাণুটাই। এবার ফলোপিয়ন টিউবে আসার পর ওই ফার্টিলাইজ হওয়ার জন্য ওখানে ওয়েট করে, যে ওখানে যদি শুক্রাণু সেই সময়ের মধ্যে চলে আসে তো সে ফার্টিলাইজ করে নেবে। কিন্তু ধরো সেখানে শুক্রাণু প্রবেশ করতে পারলো না বা এলো না, তো কি হবে, সে এখানে ফার্টিলাইজ হবে না। এবার ফার্টিলাইজ না হওয়ার কারণে এবার ওই যে এই ফলোপিয়ন টিউবে থাকবে কিনা, এই ফলোপিয়ন টিউবেই ওরা থাকবে কত, মানে কি বলবো, 12 থেকে 24 ঘন্টা। এটা হচ্ছে তোমার এখানকার সঠিক অ্যান্সার। 12 থেকে 24 ঘন্টা এরা ফলোপিয়ন টিউবে ওই ডিম্বাণুতে থাকবে, কিসের জন্য, এই শুক্রাণুর ওয়েট করবে। কিন্তু শুক্রাণু যদি ওখানে চলে আসে তো ঠিক আছে, যদি শুক্রাণু ধরো এলো না তখন কি করবে, এই যে ফলোপিয়ন টিউবে যেই ডিম্বাণুটা আছে তার হচ্ছে
মানে কি বলবো হরমোনের কি মাত্রা তার মধ্যে কমতে থাকবে, কমতে কমতে কি হবে, সেটা আস্তে আস্তে একদম পুরোপুরি ডিম্বাণুটা ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, ধ্বংস হয়ে যাবে। এবার ধ্বংস হয়ে যাওয়ার পর কি হবে, সেটা যে জরায়ুর মুখ থেকে বেরিয়ে যাবে, মাসের শেষে জরায়ুর মুখ থেকে বেরিয়ে যায়, এই পুরো ঘটনাটা এখানে হয়। এবার দেখবো যখন রক্ত বেরায় কিনা তখন চাপ চাপ রক্ত বেরায়। কেন? শরীরের মধ্যে মানে ধরো একটা মেয়ের মানে ভিতরে তো বাচ্চা ধারণ করার ক্ষমতা আছে, তাই না? এবার বাচ্চাটা কি হয়, একটা ব্যাগের মতো অংশে থাকে যাকে এন্ডোমেট্রিয়াম বলে। এবার এই এন্ডোমেট্রিয়ামটাও এটা মানে ভাঙতে থাকে ভাঙতে থাকে, মানে এটা কি একটা টিস্যু, তো এই টিস্যুটা ভাঙতে থাকে, ভেঙে যাওয়ার পর এই টিস্যুটাই রক্তের আকারে বেরিয়ে যায়, সেই জন্য ওই রক্তটা কি হয়, চাপ চাপ হয়। ঠিক আছে, তো এখানে তোমার সঠিক অ্যান্সার কি হয়, 12 থেকে 24 ঘন্টা। দেখো আমি তোমাকে এই কোশ্চেনটা দেখাচ্ছি, এক সেকেন্ড। দেখো এই কোশ্চেনটা আমি তোমাকে একবার কিছুদিন আগে ক্লাসে করিয়েছিলাম। তো সেম কোশ্চেন এসেছে, কোনো মহিলার ক্ষেত্রে যদি ফার্টিলাইজ না হয় তাহলে কতদিন পর মাসিক চক্রে পরবর্তী পর্যায়ে প্রবেশ করেন। কোশ্চেনটা এসেছিল এই যে 14 দিন। আমি তোমাকে দেখো পুরো এখানে ডিটেলস তো বলে দিয়েছিলাম, এখানে এক্সট্রা ফ্যাক্টে বলেছিলাম যে এটা মানে একদিন থেকে হাফ দিন, মানে কি 24 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে এই সময়টা আসে, মানে এটা ওর মধ্যে থাকে, ফ্যাক্টে বলে দিয়েছিলাম। তো আজকে তো সেম এই কোশ্চেনটা তোমাকে ডিটো কোশ্চেন জিজ্ঞেস করে নিয়েছে। ঠিক আছে, তো এগুলো কি বলতো, পুরো সবটাই প্রিভিয়াস ইয়ার আছে, সব পুরোনো যেগুলো পরীক্ষাতে এসেছে আমি সেই ফ্যাক্টগুলোই তোমাকে বলে দিচ্ছি। আর রেলের এবছরের আমি যেটা জিনিস নোটিস করলাম, রেলওয়ে তোমার 2022-23-এর প্রশ্ন জিজ্ঞেস করছে না, 2016 থেকে 2020 মধ্যে যে কটা এক্সাম হয়েছে সেখান থেকে প্রশ্ন তুলে তুলে দিচ্ছে, বুঝলা? তো তোমরা যদি ওই যারা প্রিভিয়াস ইয়ার যদি করে থাকো তাহলে তো বুঝতেই পারছো এরকমই সোজা সোজা পরীক্ষা তখন 2022-এর যদি প্রশ্ন তোমার আসতো না, দাঁত খুলে যেত। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এই কোশ্চেনটাও আজকে এসেছিল ফার্স্ট শিফটে, যদি ডিম্বাণু নিষিক্ত না হয় তাহলে জরায়ুর আস্তরণ এবং ডিম্বাণুর কি হবে, কি হয়? জরায়ুর আস্তরণ ভেঙে যায় এবং ঋতুস্রাব হয়, যেই কনসেপ্ট আমি তোমাকে বললাম সেই কনসেপ্ট এখানে প্রশ্ন জিজ্ঞেস করছে, তাই না? দেখলে তো পুরো কনসেপ্ট ওয়াইজ প্রশ্ন জিজ্ঞেস করছে, মানে ওয়ান লাইনার পরে তোমার হবে না, তোমার যদি মানে ডেপথ না জানো। চলো নেক্সট কোশ্চেন দেখো, এটা নিয়ে ডিসকাস করলাম না, ঠিক আছে, আগের ডিসকাশনটা শুনে নেবা, ওটার এটা সেম ডিসকাশন আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এই প্রশ্নটা তো আশা করি সবাই পারবা। কি বলছে, পশ্চিমবঙ্গ সরকার নতুন নিরাপত্তা নির্দেশিকা অনুসারে রাতের শিফট হবে না, রাতের সাথী, ঠিক আছে, রাতের সাথী মানে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত মহিলা কর্মচারীদের মানে কাজ না করা, মানে কর্মরত থেকে ছুটি দেওয়া, এটা করেছিল কখন, তখন আরজি কর মেডিকেল কলেজে হয়েছিল। মানে জিজ্ঞেস করেছিল কি কোশ্চেনটা, যে মানে রাতে নাইট শিফট করার জন্য মহিলাদের যে বাধ্যতামূলক নয় সেটা কোন মানে নির্দেশিকা অনুসারে। অপশনে তোমাদের একটা ছিল রাতের সাথী, ঠিক আছে, নাইট ক্যাম্পেইনে, এটা তোমাদের অপশনে ছিল, এটা তোমাদের হবে সঠিক অ্যান্সার। এটা কখন হয়েছিল, যখন আরজি কর মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছিল তারপরে মানে এইসব নিয়ম কানুন শুরু করেছিল। ঠিক আছে, কিছু কিছু ফ্যাক্ট জেনে নাও। বলছে কি এই মানে রাত্রি শিফট বাধ্যতামূলক নয়, তবে সম্মতির ভিত্তিতে করা যেতে পারে। কোম্পানিগুলোকে জিপিএস ট্র্যাকযুক্ত নিরাপদ পরিবহন, মানে যে গাড়িটা থাকবে তাকে জিপিএস থাকবে, সিসিটিভি থাকবে, কমপক্ষে 10 জন মহিলার মানে যদি কাজ করাতেই হয় তো মিনিমাম 10 জন মহিলাকে ওখানে রাখতে হবে। পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি অভ্যন্তরীণ অভিযোগ কমিটি আইসিসি এবং জরুরি যোগাযোগ নম্বর প্রদর্শন করতে হবে। তোমাকে নেক্সট শিফটে যদি দিতে পারে না যে কতজন মহিলাকে কমপক্ষে রাখতে হবে, এটা আমার মনে হচ্ছে দিতে পারে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যারা যারা তোমরা না, এটা তো সবাই পারবা, এটা তো বলার কি আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, 7ই মে 2025 তারিখে কোন মন্ত্রণালয় ভারতের 244টি জেলা জুড়ে অপারেশন অভিযান নামে দেশব্যাপী নাগরিক প্রতিরক্ষা মক ড্রিলের আয়োজন করেছিল? তো এইসব ঘটনা এইসব কাজকর্ম করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঠিক আছে, কারণ ওর আন্ডারে পুলিশ পুলিশ সব আসে না, ওই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা কাজ করে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার অধীনে আছে তোমরা মনে রাখবা, অমিত শাহ, ঠিক আছে, অমিত শাহ, অমিত শাহ। আচ্ছা, এই যে যেই অপারেশনটা করা হয়েছে অপারেশন অভিযান, ঠিক আছে, বাংলাতে এটাকে অভিযান বলবে কিন্তু অ্যাকচুয়াল ভাষা হচ্ছে অভিযান। দেখো এটাতে কি হয় না, এটা আমাদের যে ধরো কোনো সময় বাইরের দেশ থেকে আমাদের দেশে আক্রমণ করে দিল, ঠিক আছে, ধরো চায়না আক্রমণ করে দিল বা আতঙ্কবাদী মানে আক্রমণ করে দিল, সেই ক্ষেত্রে কি হবে যে আমাদের এই অপারেশন অভিযানের মাধ্যমে কিছু সংস্থা আছে যেমন NDMA, ঠিক আছে, তারপর হচ্ছে NDRF, এদেরকে তোমাদের কি হয়েছে মানে কি বলবো ওটাকে মানে অপারেশনে যে বলছে না মক ড্রিলের মানে মক ড্রিল করানো হয়েছিল, যাতে এরা কি করতে পারে যদি এরকম এমার্জেন্সি সিচুয়েশন চলে আসে তাহলে কি দেশের যে নাগরিক আছে তাদেরকে সুরক্ষা দিতে পারে। ঠিক আছে, তখন তো আমাদের বিএসএফ, আর্মি, ইন্ডিয়ান আর্মি, নেভি সবাই তো ওইদিকে ব্যস্ত থাকবে। এবার কোনো ধরো কোনো একটা কাটা তার বেরিয়ে ঢুকেই গেল, তখন তাদের থেকে রক্ষা করার জন্য এই দুটো সংস্থা হচ্ছে আমাদের এদেরকে মক ড্রিলের জন্য এরা ভাগ নিয়েছিল, মনে রাখবা কথা, ভারত জুড়ে 244টা জেলা জুড়ে। এটা আসতে পারে যে কে তোমাদের মানে কারা কারা ভাগ নিয়েছিল, ঠিক আছে, এটা মনে রাখবা। কবে হয়েছিল, 7 মে 2025, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেশব্যাপী মক ড্রিল পরিচালিত হয়েছিল। উদ্দেশ্য কি ছিল, বহিরাগত হুমকি বা যুদ্ধের পরিস্থিতিতে দেশের বেসামরিক প্রতিরক্ষা প্রতিষ্ঠা, আর যদিও জাতীয় দুর্যোগের জন্য কি NDMA আর হচ্ছে NDRF কে এখানে ড্রিলটাতে করা হয়েছিল, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এটাও একটা খুব সোজা প্রশ্ন ছিল, তোমরা যদি একটু যদি করে আসো তো খুবই ভালো, যে 2025 সালের জুনে লুধিয়ানা পশ্চিম বিধানসভা উপনির্বাচনে কোন রাজনৈতিক দল জয়লাভ করেছিল? পাঞ্জাবে তোমার আম আদমি পার্টি আছে, কি নাম যেন ওর ইসের ওনারের নামটা তোমরা বলে তো আমি ভুলে যাচ্ছি।
যাই হোক, আচ্ছা যদি জিজ্ঞেস করে যে লুধিয়ানা পশ্চিম বিধানসভা উপনির্বাচনে যে জিতেছে তার নাম কি, তার নাম হচ্ছে সঞ্জীব অরোরা, ঠিক আছে, সঞ্জীব অরোরা, অরোরা। আর যদি বলে কাকে হারিয়েছিল, তোমরা মনে রাখবা ভরত ভূষণ আসুকে, ভরত ভূষণ, ভূষণ আসু, ঠিক আছে, ভরত ভূষণ আসুকে হারিয়েছিল। এ কোন দলের ছিল? এ ছিল কংগ্রেসের, কেমন, আর এ ছিল কি আম আদমি পার্টির। চলো, আর দেখো এখানে লেখাও আছে ভারত ভূষণ আসুকে 10,637 ভোটের ব্যবধানে পরাজিত করেছিল কে? সঞ্জীব অরোরা। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এরকম একটা প্রশ্ন এসেছিল তোমাদের যে জীবন বিজ্ঞান অনুসারে সকল জীবের প্রাথমিক উদ্দেশ্য কি? শুধুমাত্র কি খাদ্য সংগ্রহণ না, কোনো পরিবর্তন ছাড়াই অমর রাখা না, প্রজাতির অস্তিত্ব বজায় রাখা এবং পুনরুৎপাদন করা, এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। মানে এটাতে বলা হচ্ছে কি, মানে প্রজাতির অস্তিত্ব বজায় রাখা মানে রিপ্রোডাকশন করা হচ্ছে জীবনের প্রাথমিক উদ্দেশ্য। আমাদের জীবের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে রিপ্রোডাকশন করা, যাতে মানে পরবর্তী জেনারেশনকে তৈরি করতে পারে, আর সেই জেনারেশন যাতে তার পরবর্তী জেনারেশন তৈরি করতে, এতে কি পৃথিবীর ভারসাম্য বজায় রাখে। যদি রিপ্রোডাকশন না হয় তাহলে একটা সময় কি মানে সবকিছু বিলুপ্ত হয়ে যাবে, তখন পড়ে থাকবে কি শুধু গাছ গাছ গাছ, ব্যাস অস্তিত্বই শেষ হয়ে যাবে, তাই না? সবকিছুই প্রয়োজন। তো তোমরা যারা যারা এটা করে এসছো প্রজাতির অস্তিত্ব বজায় এবং পুনরুৎপাদন, একদম ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন এবং সঠিক বিশ্লেষণ, মানে বিবৃতি কি দিয়েছে, অ্যাসিডগুলি ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কালকের ক্লাস দেখবা, কাল বা পরশু যেটা আমি সায়েন্সের ক্লাস দিয়েছি, এই কোশ্চেনটাই সেম কোশ্চেন করেছি। আমি তোমাকে ওই ক্লাসে কি বলেছিলাম, ধরো ZN, ঠিক আছে, একটা ধাতু আছে, সে HCl এর সাথে অভিক্রিয়া করলো, এর ফলে কি তৈরি হবে? দেখো এইখানে ZN আর H ক্লোরিন, এর মধ্যে বেশি অভিক্রিয়াশীল কে? জিঙ্ক, যে আমি তোমাকে বলেছিলাম কানকা মাঙ্গে আলজিন ফির লেড হ্যাঁ, ওখানে জিঙ্ক হচ্ছে ক্লোরিনের থেকে বেশি অভিক্রিয়াশীল, মানে কি, সরি ক্লোরিন বলছে, হাইড্রোজেনের থেকে বেশি অভিক্রিয়াশীল। তো দেখো এই কি করবে, জিঙ্ক কি করবে, হাইড্রোজেন গ্যাসকে সরিয়ে দিবে আর ক্লোরিনকে নিজের দিকে টেনে নিবে, তো কি হবে, ZnCl2 প্লাস এদিকে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। আর এখানে ব্যালেন্স করার জন্য কি তুমি এখানে একটা 2 লিখে দাও। আমি তোমাকে এটাও বলেছিলাম যে দেখো আমি এখন তোমাকে ব্যালেন্সিংটা শিখাচ্ছি না, পরে আমি তোমাকে ব্যালেন্সিং শিখিয়ে দেবো। সেম ওই দিন বলেছিলাম, দেখো সেম আজকে চলে এসেছে কোশ্চেন। তো এখান থেকে দেখো কি হচ্ছে, জিঙ্ক যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অভিক্রিয়া করছে, জিঙ্ক কি একটা ধাতু, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি একটা অ্যাসিড, যখন অভিক্রিয়া করছে তখন সে কি তৈরি করছে, লবণ তৈরি করছে। যে মানে জিঙ্ক ক্লোরাইড কি একটা লবণই তো, প্লাস কি তৈরি করছে, হাইড্রোজেন গ্যাস। তাহলে প্রথম বিক্রিয়া মানে এটা আমার একদম ঠিক আছে। এবার দ্বিতীয় কি জিজ্ঞাসা করছে, সোনা এবং প্ল্যাটিনাম অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না, কেন করে না? দেখো আমি তোমাকে একটা রিঅ্যাক্টিভ সিরিজ পড়েছিলাম, কি, পটাশিয়াম, সোডিয়াম, তারপরে কি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লোহা, তারপর হচ্ছে কি লেড, তারপরে কি হাইড্রোজেন, তারপর হচ্ছে কপার, তারপরে হচ্ছে কি সিলভার, সোনা, তারপর হচ্ছে প্ল্যাটিনাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার রিঅ্যাক্টিভ সিরিজ। কি বলছে, সোনা এবং প্ল্যাটিনাম অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। দেখো আমি যদি সোনাকে ধরলাম, তো জি কে নিলাম সোনা, ঠিক আছে, সোনাকে নিয়ে নিলাম। এবার এ হচ্ছে হাইড্রোজেন মানে অ্যাসিডের সাথে ওকে অভিক্রিয়া করাচ্ছি, HCl এর সাথে অভিক্রিয়া করছি। এবার দেখো এই রিঅ্যাক্টিভ সিরিজের মানে কি, এই রিঅ্যাক্টিভ সিরিজের মানে হচ্ছে যে যত এদিক থেকে যখন এদিকে যেতে থাকবে তখন কি হবে, এর রিঅ্যাক্টিভ মানে অভিক্রিয়া করার ক্ষমতা কমতে থাকবে। এবার তুমি দেখো এই যে হাইড্রোজেনের সাথে বলছে যে হাইড্রোজেনের সাথে মানে অ্যাসিডের সাথে অভিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস নির্মাণ করছে, তো হাইড্রোজেন গ্যাস নির্মাণ করার জন্য কি, হাইড্রোজেন গ্যাসকে এখানে ভাগাতে হবে আর ক্লোরিনকে নিজের দিকে টানতে হবে। কিন্তু তুমি দেখো এই যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন কিন্তু সোনার থেকে বেশি অভিক্রিয়াশীল, তাই না? মানে এ হচ্ছে বেশি পয়সাওয়ালা, এ হচ্ছে গরিব, তো এ কার দিকে যাবে, পয়সাওয়ালার দিকে যাবে। কিন্তু হাইড্রোজেন যেহেতু পয়সাওয়ালা, সে একে ছাড়বে না, সোনাকে বলবে তুমি আসো। তার মানে কি এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে না। এটার কারণ কি, কারণ রিঅ্যাক্টিভ সিরিজে হাইড্রোজেন সোনার থেকে বেশি অভিক্রিয়াশীল, আর যেহেতু এর শক্তি বেশি তাই এ কখনো একে হারাতে পারবে না, তাই জন্য এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে না, কেমন। তো দ্বিতীয়টা তোমার ভুল আছে। এবার চলো কি বলছে, শুধুমাত্র এক বিবৃতি ঠিক, এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। যারা যারা এটা করে এসছো একদম ঠিক আছে। আচ্ছা সোনার ব্যাপারে কিছু জেনে নাও, সোনাকে না, সোনা আর প্ল্যাটিনাম এই সবকে যদি গলাতে হয় তাহলে তোমাকে অ্যাকোয়া রিজিয়ার ব্যবহার করতে হবে, মনে রাখবা, অ্যাকোয়া রিজিয়া। এটা তোমার পরবর্তী পরীক্ষায় আসতেই পারে, বুঝলো তো, এটা একটা প্রিভিয়াস ইয়ারই কোশ্চেন, 2022 অনেকবার এসেছে। অ্যাকোয়ারিজিয়া কি করে, সোনাকে গুলিয়ে দেয়। অ্যাকোয়ারিজিয়া কি তৈরি হয়, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস নাইট্রিক অ্যাসিড, HNO3, ঠিক আছে। যদি বলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কত অনুপাতে ব্যবহার করা হয়, মনে রাখবা 3 অনুপাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, 1 অনুপাতে নাইট্রিক অ্যাসিড, এটা মিলিয়ে অ্যাকোয়ারিজিয়া তৈরি করা হয়। অ্যাকোয়ারিজিয়া সোনাকে গলানোর কাজ করে, কেমন। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো ওয়াট পাওয়ার এনার্জি থেকে এই নিউমেরিক্যালটা তোমাদের এসেছিল, বলছে কি যদি কোনো বস্তুর বিভব শক্তি, বিভব মানে কি পোটেনশিয়াল এনার্জি, 480 জুল হয়, তার ভর 12 কেজি হয় এবং মাধ্যাকর্ষণ জড়িত ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে বস্তুটি কত উচ্চতায় উপস্থিত ছিল? পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি, পোটেনশিয়াল এনার্জি সমান সমান mgh, যেখানে মাস, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন আর হাইট। দেখো পোটেনশিয়াল এনার্জি আমাকে দিয়ে দিয়েছে 480, মাস আমাকে দিয়ে দিয়েছে দেখো 12 গ্রাম, সরি 12 কেজি, ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন দিয়ে দিয়েছে 10,
আর আমাকে হাইট আমাকে জিজ্ঞেস করেছে। 12×10=120 দিয়ে যদি আমি কাটি 4 বারে কেটে যাবে। তো হাইট সমান সমান কত? 4 মিটার। যারা যারা 4 মিটার অপশনে করে এসছো তারা একদম ঠিক আছে। আমার অপশনেও 4 মিটার আছে, কিন্তু এটা কেটে গেছে, নিচে চলে গেছে, বুঝলে তো? তো 4 মিটার তোমার হবে সঠিক অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, যদি একটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 680 মিটার হয় এবং এর কম্পাঙ্ক 0.5 হার্টজ হয়, তাহলে তরঙ্গটির বেগ কত? এই বেগের ফর্মুলা আমি তোমাকে দেখো কতবার বলেছি, কি বলেছিলাম? বেগ সমান সমান তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু ফ্রিকোয়েন্সি। তোমরা দেখবো পিছনে তোমাকে বেশি কিছু না, আমার তো বেশি ক্লাস নাই, খুব বেশি হলে 10-12টা ক্লাস আছে। আজকে আমি যেগুলো প্রশ্ন করাচ্ছি তুমি লাস্ট 10-12টা ক্লাস দেখবা, দেখবো সেম কোশ্চেন আমি ডেলি পড়াচ্ছি, আলাদা কিছুই পড়াচ্ছি না। যেমন একটা চ্যাপ্টার আছে ফিজিক্সে, হিট অ্যান্ড টেম্পারেচার। তুমি বলো হিট অ্যান্ড টেম্পারেচার থেকে একটা প্রশ্ন আজ অব্দি তুমি দেখতে পেয়েছো? ওই চ্যাপ্টারটা ওটা ভুলেই গেছে যে ওটা বলে কোনো চ্যাপ্টার আছে, তাই না? এই যে ব্লাড ব্লাড দিয়ে ব্লাডের যে চ্যাপ্টারটা, কোনো এখান থেকে প্রশ্ন দেখতে পাচ্ছ? কিচ্ছু প্রশ্ন নয়। তাই অনেক চ্যাপ্টার একদম সংক্ষেপে হয়তো ওরা সিলেক্ট করে নিচ্ছে 10 থেকে 12টা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে ডেলি ঘষে মেজে একই কোশ্চেন একই কোশ্চেন একই কোশ্চেন। তোমরা যারা জানো না কি না, তারা যদি পিছনে আমার যতগুলো ক্লাস আমি সায়েন্সের করেছি, তোমরা যে ধরো সায়েন্স, আমি এটা তার জন্য বলছি যে সায়েন্স কিচ্ছু জানে না। আমি তোমাকে যতটুকু বলেছি সেম জিনিস ফলো করে যাও না, 25-এর মধ্যে 10 থেকে 15 নম্বর তোমরা ইজিলি পেয়ে যাবা। আর যারা জানো তারা তো পুরো নাম্বার করে আসবা, তাই না? আজকে আমাকে একজন এসএমএস করেছিল, বলছে সায়েন্সে আমি 24টা সায়েন্স করে এসেছি। ম্যাথ বলো, আরেকটা অন্য ছেলে আমার কমেন্ট করেছিল ম্যাথ নাকি 22টা ম্যাথ করে এসছে। তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা সরি, এটা তো করাই হলো না। কি বললাম? ভেলোসিটি সমান সমান তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু ফ্রিকোয়েন্সি, তাই তো? দেখো তরঙ্গ দৈর্ঘ্য আমাকে দিয়ে দিয়েছে 680 মিটার, 680 হয়ে গেল, ইন্টু কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি আমাকে দিয়েছে 0.5, 0.5। এই 5কে উঠানোর জন্য আমি নিচে একটা 10 দিয়ে দিলাম। তো 5 বারে কেটে গেল 2 বার, 2 বার এটা চলে আসবে 340 মিটার পার সেকেন্ড, তাই না? সহজ সহজ নিউমেরিক্যাল দিচ্ছে, কোনো মানে টাফ নাই একদম। তোমরা যারা একদম আরামে পরীক্ষা দাও, শুধু টাইম ভাই, তোমরা টাইম ম্যানেজ করে নাও। টাইম ম্যানেজ করলে চাকরি তোমাদের হাতে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, কার্বন পরমাণু, কার্বন দিয়ে দিস আর ক্যাটেনেশন দিয়ে দিস, আর কোশ্চেনই পড়বা না তোমরা ভাই। একদম মনে রাখো, যখনই কার্বন থাকবে প্রশ্নে আর অপশনে ক্যাটেনেশন আছে, তোমার পুরো কোশ্চেন পড়ারও দরকার নাই, সোজা অ্যান্সার করবা ক্যাটেনেশন। ঠিক আছে? তাও পড়ে নাও এখন যদি না হয়। কার্বন পরমাণুর অন্যান্য বৈশিষ্ট্য কি? যারা একে অপরকে সাথে বন্ধনে আবদ্ধ এবং দীর্ঘ স্থিতিশীল শৃঙ্খল তৈরি করতে সক্ষম হয়। ওই ক্যাটেনেশন, ক্যাটেনেশনের মানেই হচ্ছে শৃঙ্খলা তৈরি করা। ঠিক আছে? শৃঙ্খলা, শৃঙ্খলা তৈরি করা। এই জিনিসটা তোমরা একদম মাথায় ঢুকিয়ে নাও। যখন দেখবা প্রশ্ন কার্বনের আছে আর অপশনে ক্যাটেনেশন আছে, বাকি তোমরা না কোশ্চেন পড়বে না, বাকি অ্যান্সার দেখবা, সোজা ক্যাটেনেশন অ্যান্সার করবা। ঠিক আছে? দেখো আয়নীকরণ শক্তি কাকে বলা হয়? দেখো আয়নীকরণ শক্তি হচ্ছে, ধরো একটা পরমাণু আছে, তো পরমাণু ওর বাইরের কক্ষ আছে, কক্ষের মধ্যে ইলেকট্রন ঘুরতে থাকে, সেই ইলেকট্রনকে বের করার জন্য যে শক্তি প্রয়োজন হয় সেটাকে আয়নীকরণ শক্তি বলা হয়। ঠিক আছে? আর এর ঠিক উল্টা হয় একটা ইলেকট্রন বন্ধুতা। ইলেকট্রন, ইলেকট্রন বন্ধুতা। ঠিক আছে? ইলেকট্রন বন্ধুতা কি হয়? এটাতে কি হচ্ছে, বাইরের কক্ষ থেকে ইলেকট্রন বের করার জন্য শক্তি খরচ করা হচ্ছে, তাকে আয়নীকরণ শক্তি বলছে। ইলেকট্রন বন্ধুতা কি হয়? বাইরের কক্ষে ইলেকট্রনকে যুক্ত করার জন্য যে শক্তি মানে খরচ করা হয় তাকে ইলেকট্রন বন্ধুতা বলে। ঠিক আছে? এটা কি টেট্রাহাইড্রাল জ্যামিতি? টেট্রাহাইড্রাল ছিল না, এখানে অন্য কিছু অপশন ছিল। ছাড়ো, বাধ্য, অ্যান্সার তো পেয়ে গেল না। চলো নেক্সট কোশ্চেন দেখো। তোমরা বলো এই কোশ্চেনটা কি পুরনো কোশ্চেন, যে পারমাণবিক সংখ্যা কিসের উপর নির্ভর করে? প্রোটন সংখ্যা। কতবার বলেছি, এটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে কোনো পরমাণু, এর নিচে থাকে কি, এটা হচ্ছে জেড, এটাকে পরমাণু সংখ্যা বলা হয়। উপরে থাকে, সরি, হ্যাঁ উপরে থাকে এ, এটাকে বলে পারমাণবিক দ্রব্যমান। পারমাণবিক ভর কাকে বলে? প্রোটন প্লাস নিউট্রনের যোগফলকে পারমাণবিক ভর বলা হয়। পারমাণবিক সংখ্যা কাকে বলা হয়? প্রোটনকেও বলা হয়, অনেক সময় ইলেকট্রনকেও বলা হয়, কিন্তু ইলেকট্রনকে পারমাণবিক সংখ্যা ধরা হয় না। কারণ কি? ইলেকট্রন নিজের মানে শক্তি কি দিতেও থাকে নিতেও থাকে, এর কোনো ভরসা নাই, ভরসা আছে এর উপর। তো সঠিক অ্যান্সার কি হয়ে গেল? প্রোটনের সংখ্যা। কেমন? টোটাল পরমাণু ভর তোমাকে বলে দিলাম কি, প্রোটন প্লাস নিউট্রন। নিউটনের সংখ্যাকেই, নিউটনের সংখ্যা কিছুই না, প্রোটন থেকে যদি মানে প্রোটন থেকে মানে সরি আণবিক ভর থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দিত তাহলে নিউটনের সংখ্যা পেয়ে যাবা। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এটাও একটা রিপিটেড কোশ্চেন, আমার পুরোনো ক্লাস দেবা, এই কোশ্চেনটাও তুমি পেয়ে যাবা। যে হাইড্রোমিটারের কিসের উপর? আর্কিমিডিস সিদ্ধান্ত। আর্কিমিডিস কি বলেছিল বলো? ধরো একটা তুমি গ্লাস আছে, তো এই গ্লাসের মধ্যে জল ভর্তি আছে, এর মধ্যে তুমি যদি একটা পাথরকে ফেলে দাও, এই পাথরটা যে ধরো গ্লাসটা পরিপূর্ণ আছে জলে, এর মধ্যে যে পাথরটা ফেলবা, কিছু তো জল ছলকে বাইরে পড়ে যাবে না? এই যে জলটা ছলকাবে ছলকাবে কিনা, সেটা কি হয়, পাথরের যতটা মানে ধরো একটা পাথরকে ডুবানো হলো, এবার সে যতটা হালকা নিজেকে মনে করবে ততটাই পাথর মানে জল সে বাইরের দিকে ছলকাবে। এটাকে আর্কিমিডিসের সিদ্ধান্ত বলে। যদি বলে পাস্কেলের সূত্র কি বলে? যত রকম হাইড্রোলিক ব্রেক আছে, হাইড্রোলিক ব্রেক মানে তোমরা দেখবা অনেক সময় দেখবা বালু টালু বোঝাই করা থাকে না অনেক গাড়ি, পিছনে একটা লম্বা পাইপ দিয়ে পিছনটাকে ছেড়ে দেয়, আর সমস্ত বালু ফালু যা আছে বড় বড় লরিতে ওগুলো পড়ে যায়। ওই যে যে পাইপটা দেখো কিনা, ওই পাইপটাকেই মানে হাইড্রোলিক পাইপ বলা হয়। আর ওটা কোনটা কিসের সিদ্ধান্তে কাজ করে? পাস্কেলের নিয়ম। বার্নলির সিদ্ধান্ত যদি আমি বলি, যত তুমি আকাশে উড়োজাহাজ ফুড়োজাহাজ দেখছো, যত জিনিস উঠছে উপরে, সব বার্নলির সিদ্ধান্ত। আর প্লাস কি, তরলের যে মানে যাওয়ার যে মানে রাস্তা, তরল কিভাবে প্রবাহ করবে সেটাও বার্নলির সিদ্ধান্ত দিয়েই করা যায়। মনে রাখবা, তরলের, তরলের প্রবাহ,
তরলের প্রবাহ প্লাস তোমার হচ্ছে কি বললাম, উড়োজাহাজ লিখে নাও, উড়োজাহাজ। এই দুটো হচ্ছে তোমার বার্নৌলির সিদ্ধান্ত। নিউটনের সূত্র কি হয়? নিউটনের সূত্র কি বলেছিলাম? এফ সমান সমান জি m1 m2/r², তাই না? তো এটা সঠিক অ্যান্সার, যারা তোমার আর্কিমিডিস করে এসছো, একদম সঠিক আছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, যদি একটি পরিবাহী তারের দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয় এবং ক্রস সেকশনাল এরিয়াকেও দ্বিগুণ করা হয়, তাহলে রোধের উপর কি প্রভাব পড়বে? কোনো প্রভাবই পড়বে না। এটা একদম অ্যান্সার মারবো আমি অপশন নাম্বার সি। দেখো কিভাবে বলেছে, প্রতিরোধের সূত্র কি জানি? আর সমান সমান রো এল বাই এ। এবার বলছে কি, যদি তারের দৈর্ঘ্যকেও দ্বিগুণ করা হলো, মানে এল কে কি করে দেওয়া হলো, 2L করে দেওয়া হলো। আর কি বলেছে? আর বলেছে যে ক্রস সেকশনাল এরিয়াকেও দ্বিগুণ করা হলো, মানে এটাকেও 2A করে দেওয়া হলো। বলে তারের উপর কি প্রভাব পড়বে? টু টু তো কেটেই যাবে না, তো যা ছিল তাই থাকবে, তার মানে কি কোনো পরিবর্তন থাকবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে এখানে সময় নষ্ট করারই নাই। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলেছে কি, 2025 সালের জানুয়ারিতে ওয়াক সম্পত্তির উন্নত ব্যবস্থাপনা এবং প্রশাসনিক সংস্কার নিয়ে আলোচনা করার জন্য ওয়াকফ বোর্ডের আঞ্চলিক সভা কোথায় হয়েছিল? মনে রাখবা 3টা জায়গাতে এটা হয়েছিল। একটা হচ্ছে পাটনা, পাটনা, একটা হচ্ছে লখনৌ, লখনৌ, ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের কলকাতা, কলকাতা। ঠিক আছে, এইটার মধ্যে যেটা তোমার অপশন আছে সেটাই। লখনৌ দেখো অপশন আছে, তো লখনৌ হয়ে যাবে। পরবর্তীতে তোমাদের পাটনা আর কলকাতাটা মনে রাখবা, এটাও হয়তো পরবর্তী পরীক্ষায় তোমাদের দিতে পারে। একটা তো দিয়েই দিয়েছে, পরবর্তীতে এটাও দিতে পারে। এই দুটোও তোমরা মনে রেখো। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো একটা প্রশ্ন তোমাদের এসেছিল কি, যে 2025 সালে 2024-25 ইএলএফ চ্যাম্পিয়নশিপ মরশুম শেষ হওয়ার পর কোন দুটি দল স্বয়ংক্রিয় প্রচারের জন্য 2025-26 প্রিমিয়ার লিগের জন্য সাফল্যভাবে যোগ্যতা অর্জন করেছিলেন? এটা সঠিক অ্যান্সার হবে সান্ডারল্যান্ড। ঠিক আছে, সান্ডারল্যান্ড অপশনে ছিল, সেটা তোমাদের সঠিক অ্যান্সার হবে। কি লিখেছে? প্লে অফে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে সান্ডারল্যান্ড তৃতীয় দল হিসেবে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। ঠিক আছে, এটা যারা যারা করে এসছে একদম সঠিক অ্যান্সার আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো কি বলছে, একটি ক্ষারীয় দ্রবণে পিএইচ এর মান কত? বলে এই কোশ্চেনটা তোমাদের কতবার করিয়েছি। এটা হচ্ছে একটা পিএইচ স্কেল, ঠিক আছে, যার মান কত হয়? 0 থেকে 14 অবধি হয়। মাঝখানে একটা থাকে উদাসীন বিন্দু, যেটা হচ্ছে 7, এটা হচ্ছে তোমার জল। ঠিক আছে, তার মানে কি 0 থেকে 6 অবধি কি হয়? অ্যাসিডিক। আর 8 থেকে 14 অবধি কি হয়? সরি, এটা 14 হবে। 8 থেকে 14 অবধি কি হয়? এটা হচ্ছে বেস। এবার আমাকে জিজ্ঞেস করি, একটি ক্ষারীয় দ্রবণে পিএইচ এর মান 7-এর থেকে কম অ্যাসিডিক হয়ে যাবে, 7-এর থেকে বেশি হয়ে যাবে। 7 পিএইচ সমান সমান 7 কি হয়ে যাবে? জল। পিএইচ সমান সমান 0 কা, এটা হচ্ছে তোমার মনে রাখবা ব্যাটারির অ্যাসিড, যেটা হয় না আমাদের মানে ইনভার্টারের যে হয় ব্যাটারির অ্যাসিড, এর হচ্ছে পিএইচ মান সব থেকে কম 0। আর যদি বলে সব থেকে মানে কি বলবো, সব থেকে কি বলবো ওটাকে, ধরো ক্ষারীয় পদার্থ সব থেকে কি, তো তোমরা মনে রাখবো ঘন H2SO4, সালফিউরিক অ্যাসিড, H2SO4। এটাও মনে রাখবো, সালফিউরিক অ্যাসিডকে কিন্তু রসায়নের রাজা, মানে রসায়নের রাজা বলা হয়। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার কি হবে? পিএইচ সমান সমান 7। এগুলো তোমার মনে রাখো, এটা তোমাদের এসছে। দেখো 7-এর থেকে কম হলে সেটা কি হবে? অ্যাসিডিক। 7-এর থেকে বেশি হলে তোমার বেস। মানে যত এই দিকে যেতে থাকবে তত অ্যাসিডিক বাড়বে, যত এই দিকে যেতে থাকবে তত বেস বাড়বে। ঠিক আছে, 7 হচ্ছে তোমার উদাসীন পদার্থ, যেটাকে আমরা জল বলি। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো বলছে কি, 2025 সালের নভেম্বর মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে হু কোন স্বাস্থ্য সরকারের সাথে, মানে সংস্থা বা সরকারের সাথে COP30-তে বেলেম হেলথ অ্যাকশন প্ল্যান চালু করেছিলেন? তোমাদের অপশনে ছিল এই যে এরকম কি, প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা একজনের সাথে ছিল, আর একটা হচ্ছে ব্রাজিল সরকার। এই দুজনের সাথে করেছিল। এবার যেটা তোমাদের অপশনে ছিল সেটা তোমাদের সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, তোমরা আমাকে জানিও কোনটা অপশনে ছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, 2025 সালের সেপ্টেম্বরে প্রকাশিত বুকার পুরস্কার বিজয়ী লেখিকা অরুন্ধতী রায়ের প্রথম স্মৃতিকথার শিরোনাম কি ছিল? এটা ছিল মাদার মেরি কামস টু মি, মানে মা মেরি আমার কাছে আসেন, মাদার্স মেরি কাম টু মি। এটা কবে এটা ছাপা হয়েছিল যদি প্রকাশিত বলা হয়, তাহলে মনে করে রাখবা 2 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর 2025। এখানে কি অরুন্ধতী রায় তার নিজের মানে শৈশবের অভিজ্ঞতার উপর ভিত্তি করে এটা লিখেছিল। কেমন? তো এইটা তোমরা মনে রাখবা। তো সঠিক অ্যান্সার কি, মাদার মেরি কামস টু মি, মানে তার মা এবং তার শৈশবের অভিজ্ঞতার ভিত্তি করে লেখা হয়। এটি 2 সেপ্টেম্বর 2025 সালে প্রকাশিত হয়। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো আইপিএল থেকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এসেছিল। বলছে আইপিএল এ 2025 মরশুমের শেষ পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে কোন খেলোয়াড় সব থেকে বেশি অর্ধ শতরান করেছেন? এটা হচ্ছে আমাদের কিং কোহলি। কেমন? কবে করেছিল? 25 এপ্রিল, সরি 15 এপ্রিল। 1000টা 4 আর ছক্কা মারার কৃতিত্ব অর্জন করেছিল। যদি বলে 2025 সাল পর্যন্ত তার নামে 7,000-এরও বেশি রান রয়েছে। তিনি আইপিএল এ ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহ। এই জন্যই তো বলে বিরাট কোহলি ভাই আলাদাই, কি বলবো, কিছু বলার নাই তাকে নিয়ে। দেখো
এই COP30 থেকে দেখো আরেকটা প্রশ্ন, দুটো প্রশ্ন এসেছিল একটাই শিফটে, যে 2025 সালে COP30 কোথায় অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এটা হবে ব্রাজিলের বেলেমে। ব্রাজিলে না হয়েছিল, কে কে সংগ্রহ করেছিল? ব্রাজিল সরকার আর হচ্ছে ওই প্যান আমেরিকা, এই দুজন মিলে এটাকে কি মানে কি বলবো হোস্ট করেছিল, বা মানে দুজন মিলে একসাথে কি হুয়ের সাথে ওরা নতুন সংস্থারই করেছিল। বলছে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কে? ভূপেন্দ্র যাদব। এটা মনে রাখবো, ভূপেন্দ্র যাদব কে হয়? কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবহন মন্ত্রী। ঠিক আছে, চলো এই দেখো দুটো প্রশ্ন না তোমাদের লেন্স থেকে এসেছিল। ঠিক আছে, চলো ওই প্রশ্নটা করে দিই। ওই প্রশ্নটা করার আগে না আমি তোমাকে একটু থিওরি বলে দিচ্ছি, তাহলে তোমার প্রশ্নটা করতে অনেক সুবিধা হবে। কেমন? তো প্রথমে থিওরিটা আমি তোমাকে বলে দিচ্ছি। ঠিক আছে, চলো দেখো লেন্স থেকে একটা আজকে প্রশ্ন এসেছিল। তো দেখো লেন্সের আগে ব্যাপারটা তুমি জানো, এই হচ্ছে একটা লেন্স। ঠিক আছে, এই হচ্ছে একটা লেন্স, এটা কি উত্তল লেন্স। কেমন? উত্তল লেন্সের এটাকে বলা হয় প্রধান অক্ষ। ঠিক আছে, উত্তল লেন্সের তোমরা মনে রাখবা দুটো ফোকাস বিন্দু হয়। যেমন দর্পণের কি হয়, এটা দর্পণের এটা কি হয় ফোকাস, এটা হয় সেন্টার অফ কার্ভেচার, মানে এটা এফ এটা সি। উল্তল মানে লেন্সের ঠিক উল্টো হয়, এটাকে বলা হয় পোল। যেমন দর্পণের এখানে কি ছিল পোল, এটাকে বলা হয় পোল। এই জায়গাটায় এর প্রথম ফোকাস হয় F1। ঠিক আছে, এখানে হয় ওর সেকেন্ড ফোকাস F2, 2F2, সরি 2F1 হবে এখানে, 2F1। আর এখান থেকে যদি আমি জিজ্ঞেস করি, এটা হচ্ছে তোমার কি ইনফানাইট মানে অসীম অবস্থা। ঠিক আছে, সেম এইদিকে তো বস্তু ফস্তু সব রাখা হবে, প্রতিবিম্ব তো তৈরি হবে না, প্রতিবিম্ব যখন তৈরি হবে তখন কি হবে, এখানে F1 আছে তো এখানে কি হয়ে যাবে F2 হয়ে যাবে, এখানে 2F1 আছে তো এখানে হয়ে যাবে 2F2। ঠিক আছে, আর এটা হয়ে যাবে তোমার অসীম। এবার তোমাকে বলবে দেখো যে কোনো বস্তুর সাইন কনভেনশন রুল কি বলে, যে তোমার এই দিকে তৈরি হওয়া জিনিস পজিটিভ হবে, এই দিকে তৈরি হওয়া জিনিস নেগেটিভ হবে, সরি নেগেটিভ হবে, তাই তো? এটা সাইন কনভেনশন রুল বলছে। এবার দেখো এবার কি কিরকম হবে, এটা হচ্ছে অসীম অবস্থা ইনফানাইট। ধরো বস্তুকে তোমার এখানে রাখা হলো। ঠিক আছে, বস্তুকে তোমার এখানে রাখা হলো। উত্তল লেন্সে কি হয়, উত্তল লেন্সে বস্তু বেশি দূর অব্দি ট্রাভেল করতে পারে না। ঠিক আছে, এই জন্য উত্তল লেন্স দিয়ে আমরা দূরের জিনিসকে দেখতে পাই না, আমাদের দূরের জিনিসকে দেখার জন্য কি অবতল লেন্সের প্রয়োগ করা হয়। এবার দেখো উত্তল লেন্সে যখন একটা বস্তুকে অসীমে রাখা হচ্ছে, সে যখন এখান দিয়ে যাচ্ছে 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 যাচ্ছে, এই লেন্স যখন পার করবে কিনা, লেন্স পার করেই প্রথম যে প্ল্যাটফর্ম পাবে সেখানে গিয়ে নিজের দম ছেড়ে দিবে। কেন? কারণ এ বেশি দূর অব্দি ট্রাভেল করতে পারে না। মানে এখানে যে বস্তুটা 1 নম্বর পজিশনে থাকবে, সে এখানে এসে কি হয়ে যাবে, এখানে তার হয়ে যাবে পজিশন নাম্বার 1। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় কন্ডিশনে কি হবে, যে ইনফানাইট আর সেকেন্ড ফোকাসের মাঝখানে যে বস্তুটাকে রাখা হবে, মানে 2 নম্বর বস্তুকে ধরো রাখা হলো, এই 2 নম্বর বস্তুটা তাহলে বলো এইখানে কোথায় তৈরি হবে, এই F2 আর 2F2 এর মাঝখানে তৈরি হবে সেকেন্ড বস্তুটা। তো এখানে তৈরি হবে তোমার সেকেন্ড বস্তুটা। ঠিক আছে, এবার দেখো যখন আমি এটাকে সেকেন্ড ফোকাসে যখন আমি কোনো তৃতীয় বস্তুকে রাখবো, তখন সেই তৃতীয় বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, একটা এখানে তৈরি হয়ে গেছে, একটা এখানে তৈরি হয়ে গেছে। মানে প্রথমটা এখানে তৈরি হয়ে গেছে যেটা এখানে ছিল, দ্বিতীয়টা এখানে তৈরি হয়ে গেছে যেটা এই দুটোর মাঝখানে ছিল, এই দুটোর মাঝখানে ছিল তো এই দুটোর মাঝখানে তৈরি হয়েছে। এবার দেখো এবার যখন এটা তৃতীয় ফোকাসে তৈরি হবে, তখন এই মানে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে, এই তৃতীয় ফোকাসেই তৈরি হবে, মানে 3 নম্বরে এটা চলে আসবে। দেখো এবার 4 নম্বর যদি বস্তু আমি রাখি, 4 নম্বর বস্তুকে ধরো দ্বিতীয় ফোকাস আর প্রথম ফোকাসের মাঝখানে আমি রাখলাম 4 নম্বর বস্তুকে, তাহলে 4 নম্বর বস্তু এখানে কোথায় তৈরি হয় বলো, দ্বিতীয় ফোকাস আর এই ইনফানাইটের মাঝখানে, মানে এই জায়গাটায় তোমার তৈরি হবে 4 নম্বর বস্তু। ঠিক আছে, এবার দেখো কোনো বস্তু যদি আমি ফোকাসে রাখি, ধরো 5 নম্বর বস্তুকে আমি একদম ফোকাসে রাখলাম, তাহলে এই বস্তুটা এইদিকে এসে কোথায় তৈরি হবে, এই শেষের ইনফানাইটে তৈরি হবে। মানে এখানে যেটা লাস্ট এইদিকে সেটা প্রথম, এখানে যেটা লাস্ট এইদিকে সেটা প্রথম। ঠিক আছে, এবার তোমাকে পরীক্ষাতে প্রশ্ন জিজ্ঞাসা করবে যে ধরো কোনো একটা উত্তল লেন্স আছে, উত্তল লেন্সে কোনো বস্তুকে আমার দ্বিতীয় ফোকাসে রাখা হয়েছে, তাহলে তৈরি হওয়া প্রতিবিম্বটি কোথায় তৈরি হবে, তো তোমার তৈরি হওয়া প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে, এটা 2F2 এ তৈরি হবে। ঠিক আছে, এটা মনে রাখবা। যদি জিজ্ঞাসা করে যে অসীমে তৈরি হওয়া কোনো প্রতিবিম্ব, মানে কোনো বস্তুকে উত্তল লেন্সের সামনে অসীম দূরত্বে রাখা হলো, তাহলে বস্তুটির ফোকাস কোথায় হবে, তখন তোমরা বলবে বস্তুটির ফোকাস মানে প্রথম ফোকাসে হবে। যদি জিজ্ঞাসা করে অসীম এবং সেকেন্ড ফোকাসের মাঝখানে যদি কোনো বস্তুকে রাখা হয়, তাহলে সেই বস্তুটার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, তুমি বলবে প্রথম ফোকাস আর দ্বিতীয় ফোকাসের মাঝখানের জায়গাটাতে সেকেন্ড প্রতিবিম্ব তৈরি হবে। সেরকম যদি জিজ্ঞাসা করে যে তৃতীয় প্রতিবিম্বটা ফোকাসে যদি রাখা থাকে, মানে দ্বিতীয় ফোকাসে রাখা থাকে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, প্রতিবিম্ব কোথায় হবে, দ্বিতীয় ফোকাসেই তৈরি হবে। এবার কি হয় দেখো, প্রধান অক্ষ যেটা আছে এটা তো প্রধান অক্ষ কি না, প্রধান অক্ষের উপরে যদি কোনো প্রতিবিম্ব তৈরি হয়, সেটা তৈরি হবে তোমার কাল্পনিক, মানে সরি কাল্পনিক বলছি সোজা। আর যেহেতু এটা নিচে তৈরি হচ্ছে, প্রত্যেকটা জিনিস নিচে তৈরি হবে, তো তোমার তৈরি কিরকম তৈরি হবে, এটা তৈরি হবে তোমার উল্টা। ঠিক আছে, উল্টা তৈরি হবে। দেখো উপরে যেটা বস্তু তৈরি হয় সেটা তৈরি হয় তোমার কাল্পনিক, মানে ভার্চুয়াল। নিচে যেটা তৈরি হয় সেটা তৈরি হয় তোমার কি বাস্তবিক। এবার দেখো এবার কি হবে, এবার এখানে প্রতিবিম্বের আকার কেমন হবে, দেখো যে এই লাস্টের দুটো থাকবে কিনা, এই লাস্টের দুটো তোমার তৈরি হবে সব থেকে বড়, মানে এটা সব থেকে বড়, তার থেকে এটা হচ্ছে বড়। 3 নম্বরে যেটা থাকবে এইটা থাকবে সমান।
এক সেকেন্ড, এটা থাকবে কি তোমার সমান। আর 1 2 যেটা থাকবে, এই 1 2 যেটা থাকবে সেটা হবে ছোট। যদি তোমাকে পরবর্তী প্রশ্ন মানে শিফটে জিজ্ঞেস করে যে আচ্ছা বলো তো উত্তল লেন্সে তৈরি হওয়া প্রতিবিম্ব কেমন হয়, যদি একটা অপশন দেওয়া থাকলো ছোট, বড়, সমান, আর 3 নম্বর অপশন দেওয়া থাকলো যে সবটাই, তো আনসার কি হবে তোমার সবটাই। যদি জিজ্ঞেস করে প্রতিবিম্ব উত্তল লেন্সে তৈরি হওয়া প্রতিবিম্ব কেমন তৈরি হয়, তো তোমরা বলবা উল্টা। কেমন দেখতে হয়, বলবা বাস্তবিক। ঠিক আছে, এটা তোমার মনে রাখবা। আর কি বললাম যে যদি লাস্টে ফোকাস তৈরি হয় সেটা, যেটা যদি বস্তু লাস্টে রাখা হয় তাহলে প্রতিবিম্ব প্রথমে তৈরি হবে। প্রতিবিম্ব যদি প্রথমে তৈরি রাখা হয় মানে বস্তু যদি প্রথমে রাখা হয়, প্রতিবিম্ব তোমার শেষে তৈরি হবে। ঠিক আছে, এটা কনসেপ্ট তোমরা বুঝে গেলা। এবার চলে আসো প্রশ্নে, দেখো আজকে কেমন প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, আসো দেখো প্রশ্নটা কি এসেছিল আজকে, যে একটি বস্তুকে একটি উত্তল লেন্সের প্রধান ফোকাস মানে F1-এ যদি রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে। কি বললাম, এটা একটা লেন্স, এটার প্রধান অক্ষ এটা হচ্ছে F1, আর এটা কি F2। ঠিক আছে, F2। এবার বলছে কি যদি আমি F1-এ রাখি, বস্তুটাকে কোথায় F1-এ বলেছিলাম, এখানে কি বলেছিলাম যে এখানে ইনফাইনাইট আছে, এখানে বস্তু লাস্টে মানে এখানে বস্তু প্রথমে। এখানে দেখো কি বলেছে, প্রধান অক্ষের F1-এ রাখতে হবে, মানে এটা এই সাইডের সব থেকে শেষে রাখা হচ্ছে। তার মানে তোমার বস্তু তৈরি কোথায় হবে, একদম শেষে তৈরি হবে, অসীমে। দেখো সঠিক অ্যান্সার দিয়ে দিচ্ছে অসীম। ঠিক আছে, দেখো তো এই সিম্পল সিম্পল প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করছে। আচ্ছা চলো আরেকটা প্রশ্ন দেখো, সেম এইরকমই প্রশ্ন হয়েছিল, আর এটা ফার্স্ট শিফটেই দুটো প্রশ্ন এসেছে আজকে। চলো নেক্সট কোশ্চেন দেখো, তার লাস্ট কোশ্চেন আজকের। দেখো বলছে কি, একটি উত্তল লেন্সে, কেটে দিয়ে এটা, একটি উত্তল লেন্সে যখন আলোক রশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে যায় তখন প্রতিসরণের পর সেই রশ্মি কোথায় যায়। দেখো কি বলছে, এটা একটা উত্তল লেন্স আছে, তো এটা প্রধান অক্ষ, বলছে এখানে F1 থাকে। এবার আমি কি বললাম, F1-এ যেটা প্রতিবিম্ব হবে সেটা কোথায় তৈরি হবে, একদম লাস্টে তৈরি হবে। এবার কি বলছে, যদি আলোক রশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে যায়, ধরো এখানকার মধ্যে দিয়ে যাচ্ছে, এবার বলছে প্রতিসরণ পর রশ্মি কোথায় হয়ে যায়, যখন এটা পার করবে, পার হয়ে যাওয়ার পর তো একটা সমান্তরাল এসে তারপর না এখানে গিয়ে দম ছাড়বে, তো কি হচ্ছে এটা প্রধান অক্ষের কি সমান্তর আসছে কিনা, সমান্তর যাওয়া কিছু দূর যাওয়ার পর তারপরে গিয়ে লাস্টে গিয়ে একদম অসীমে গিয়ে দম চায়। এবার অসীমটা কোথায় আছে সেটা তুমি জানি না, অসীম মানে তো অনন্ত, ইনফানাইট মানে তো ইনফানাইট, চলতেই থাকবে। এবার যত দূর চলবে এটা তো প্রধান অক্ষের সমান্তর হয়েই না যাবে, এটাই নাই বলতে, এটা প্রধান অক্ষের সমান্তর হয়েই যাবে। সেটাই প্রশ্ন এখানে তোমাকে দিয়েছে, যে প্রতিসরণের পর সেই রশ্মি কোথায় যায়, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে পার হয়। কেমন, এটা হয়ে যাবে তোমার সঠিক অ্যান্সার। যারা যারা করে এসছো তারা তারা একদম সঠিক আছে। ঠিক আছে, তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। কেমন, আর যেটা তোমাদেরকে বলছিলাম যে দেখো তোমরা পরীক্ষার কোশ্চেন দেখো বাবু, তোমার মানে খুবই সহজ প্রশ্ন আসছে, শুধু একটু ক্যালকুলেটিভ কোশ্চেন আসছে। তোমরা টাইম ম্যানেজ যদি করে নিতে পারো কিনা, তোমরা হচ্ছে গেনার, চাকরি একদম তোমাদের হাতে। টাইম ম্যানেজ করাই তোমার মেন এখানে সমস্যা। আর রিজনিং দিচ্ছে সোজা সোজা, ম্যাথ দিচ্ছে সোজা সোজা, সায়েন্স তো দেখতেই পাচ্ছ কেমন ধরনের সায়েন্স দিচ্ছে। সায়েন্স নিয়ে তোমাদের যারা কোনো রকম কোনো থাকে না, যদি এই ক্লাসটাতে তোমার কোথাও কোনো রকম ডাউট থাকে, তুমি সেই ডাউটটা আমাকে সেই কমেন্টে মানে সেই টাইমিংটা পিন করে দিবা, আর আমাকে বলবা যে কি সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে তোমাকে আমি জানিয়ে দেবো। আর যেই ক্লাসগুলো আমি তোমাদেরকে করাচ্ছি সেই ক্লাসগুলো, সায়েন্সের ক্লাসগুলো তুমি করে যাও, এখান থেকে তুমি প্রতিদিন দেখবা 4টা 5টা করে মানে সেম কোশ্চেন রিপিট হয়ে যাচ্ছে। আমি এখন পর্যন্ত যদি তোমাকে যতগুলো ক্লাস করেছি সবটা যদি করে যাবে না, প্রায় 10 থেকে 12টা কোশ্চেন তুমি একদম রিপিটেড প্রশ্ন পাবো, যে ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিয়েছে। প্লাস বাকি যেগুলো আছে কিনা সেগুলো আমি যে এক্সট্রা ফ্যাক্টগুলো বলছি সেই এক্সট্রা ফ্যাক্টগুলো খুব মন দিয়ে করবা। কারণ কি এই এক্সট্রা ফ্যাক্টগুলো আমার নিজস্ব না ভাই, এগুলো হচ্ছে সব রেলের প্রিভিয়াস ইয়ারের। আর আমি তোমাকে বললাম রেল এবছর 2018 16 17 18-তে যেই পরীক্ষাটা হয়েছে সেখানকার কোশ্চেন এবছর পুরো প্যাটার্ন ফলো করছে। আর আমি তোমাকে যেগুলো যেগুলো বলছি সেখান থেকেই আমি তোমাকে বলছি। ঠিক আছে, তাই তোমরা চাপ নিও না, বিন্দাস হয়ে পরীক্ষা দাও, একটু মাথা ঠান্ডা রাখবা, আর একটু টাইমটাকে ক্যালকুলেটিভ মানে একটু ক্যালকুলেটিভ অঙ্ক দিচ্ছে তো একটু টাইমটাকে ম্যানেজ করার চেষ্টা করবা। যেসব অঙ্কগুলো আমি তোমাকে, ও হ্যাঁ, সকালবেলা তোমাদেরকে আমি যে অঙ্কটা দিয়েছিলাম একটা হোমওয়ার্কের, ঠিক আছে, সেটার অ্যান্সার হচ্ছে তোমার 1350। যারা যারা 1350 সেন্টিমিটার স্কোর করেছো একদম ঠিক আছে, মানে এটা থেকে আমি এটাই বুঝতে পারলাম যে তোমার অঙ্কটা তোমরা বুঝে গেছো। ঠিক আছে, আর তোমরা একদম গ্যারেন্টি রেখে দাও যে ওই কোশ্চেনটা তোমাদের নেক্সট যাদের পরীক্ষা আছে একদম 100% আসবে। ঠিক আছে, বাকি তোমাদের ক্লাসটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।